তাহলে আজকে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস নাম্বার 11 ক্লাস। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হচ্ছে যে ওকমার্স প্লাগইনটা। ওকমার্স প্লাগইন চলো দেখিস আমরা ক্লাস নাম্বার 11 আমরা প্রথমে ওকমার্স প্লাগইন দেখবো। আচ্ছা, তোমাদের গতদিন আমি ক্লাসে দেখানোর চেষ্টা করছিলাম, ওকমার্স প্লাগইন দেখানোর চেষ্টা করছিলাম এখানে। তো আমি ওকমার্স প্লাগইন ইনস্টল করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, ইনস্টল প্লাগইনে যাই। তোমার যদি কারো অসুবিধা হয় আমাকে বলবা, ঠিক আছে? যে স্যার অসুবিধা হয়েছে ওকমার্স প্লাগইন ইনস্টল করতে। এই দেখো ওকমার্স প্লাগইন ইনস্টল করে ফেলেছি। তোমরা হচ্ছে যে বের হওয়ার একটু পরে ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, চলো দেখি ওকমার্স প্লাগইন ইনস্টল করার সময় একটা সেটআপ আসে, মানে সঙ্গে সঙ্গে সেটআপ করতে বলে যে তোমার কি ধরনের প্রোডাক্ট হবে, তোমার স্টোর লোকেশন, অর্থাৎ যে তোমার যে অনলাইনে প্রোডাক্ট থাকবে এটা কোথায় কোথায় থাকবে, তোমার ঠিকানা, এসে অনেক কিছু সেটিং করতে হয়। তো তোমরা যারা ওটা স্কিপ করতে পারো সঙ্গে সঙ্গে তখনই করে ফেলতে পারো। তো আমি স্কিপ করে রেখেছি, কারণটা হচ্ছে তোমাদের আমি দেখাবো এই কারণে। তোমাদের আমি যেহেতু দেখাবো এই জন্যই স্কিপ করে রেখেছি। তো চলো আমরা দেখি। আচ্ছা, এই যে ইনস্টল করার পরে ওকমার্স থিম ইনস্টল করার পরে অটোমেটিকলি তোমার যখন এখানে আসবে যেখানে, তখন এরকম একটা অপশান দেখাবে যে ভিজিট স্টোর। দেখতে পেয়েছো কি? ভিজিট স্টোর এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে ভিজিট স্টোর করলে তুমি তখন তোমার যে প্রোডাক্টগুলো আপলোড করবা যে পেজ, সে পেজ দেখতে পাবা। বাট প্রথমে কি করতে হবে, পেজটা ফাঁকা দেখাবে তুমি যদি প্রোডাক্ট আপলোড না করো। হ্যাঁ, তো এই ওকমার্স প্লাগইন ইনস্টল করার পরেই তোমার এইভাবে দেখতে পাও মেনুতে, এই যে ডব্লিউর একটা আইকন আছে, ওকমার্স লেখা আছে। এখানে সব অপশনগুলো দেখতে পাচ্ছি, হোম, অর্ডার্স, কাস্টমার্স, কুপন, রিপোর্ট, সেটিং, স্ট্যাটাস। এবং ওকমার্স ইনস্টল করার পরে প্রোডাক্টগুলো একটা অপশন পাবা, যেখান থেকে তুমি সবগুলো প্রোডাক্ট যে অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড করতে পারবা। প্রোডাক্টের ক্যাটাগরি, ট্যাগ, অ্যাট্রিবিউটস এবং প্রোডাক্ট অ্যাড করতে সবগুলো প্রোডাক্ট দেখতে পাবা। ঠিক আছে? এই ওকমার্স ইনস্টল করার পরে অটোমেটিক প্রোডাকশন চলে আসবে, এগুলো বিষয়। তো ওকমার্স ইনস্টল করার পরেই তোমাকে প্রথমে সেটিং করতে হবে। তুমি এখানে মেনুতে এসে ওকমার্সে ক্লিক করে চলে আসবে সেটিংয়ে। সেটিংয়ে ক্লিক করে দিলাম। একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে গিয়ে সেটিংয়ে ক্লিক করে দিয়েছি। আচ্ছা, এখন দেখো প্রথমে ওকমার্সে ক্লিক করার পরে এর অনেকগুলো অপশন আছে। একটা জেনারেল, এই যে আলহামদুলিল্লাহ। এখন দেখো এই যে জেনারেল যে অপশনটা আছে এখানে, এই জেনারেল নিচে লেখা আছে স্টোর অ্যাড্রেস। তারপরে গিয়েছে এখানে দেখো আছে প্রোডাক্ট, শিপিং মানে পরিবহন, পেমেন্ট অপশান, তখন অনলাইন থেকে প্রোডাক্ট কিনে কীভাবে পেমেন্ট করবে, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ইমেইল, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স। এই সবগুলো অপশন তোমার সেটিং করতে হবে, মানে তোমার নিজেরই অনুযায়ী। অনলাইন যতগুলো দেখো ই কমার্স ওয়েবসাইট থাকবে, সেটা দারাজ.com বলো, হ্যাঁ, বা ইবে বলো, অথবা বিদেশি যে সাইটগুলো আছে অ্যামাজন অথবা আলিবাবা, আলি এক্সপ্রেস, যে ওয়েবসাইটগুলো আছে ই কমার্স ওয়েবসাইট, হাজার হাজার ই কমার্স ওয়েবসাইট আছে। তো সবগুলোতেই সিস্টেমগুলো আছে, কারণ ই কমার্স মানে হচ্ছে অনলাইনে বিজনেস করা, অনলাইন সিস্টেমের সফটওয়্যার মাধ্যমে। তো মজার বিষয়টা হচ্ছে তোমার ওয়েবসাইটে খুব সহজেই এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম অ্যাড করতে পারো এবং তুমি প্রোডাক্ট বিক্রি করতে পারো। শুধু ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হবে এমনটা না। হ্যাঁ, রাজশাহীতে তোমার সাথে কাজ করতেছে ইজাজ। তো ইজাজের বন্ধুরা একটা ওয়েবসাইট খুলেছে এরকম, রাজশাহীতে প্রোডাক্ট সেলের একটা ই কমার্স ওয়েবসাইট করেছে।
এবং তারা প্রচুর রেসপন্স পেয়েছিল, প্রচুর অর্ডার আসতেছে তাদের অনলাইনে রাজশাহীর স্থানীয় বিভিন্ন প্রোডাক্টের, এবং তারা কি করেছে দোকান থেকে প্রোডাক্টগুলো কিনে কিনে বাড়িতে পৌঁছে দিয়েছে। তোমাদের ভাই গল্প করেছিলাম এই যে শোভনদের ব্যাচেরই, মানে শোভনদের ফ্রেন্ড তোমার হচ্ছে ক্লাস করতেছে। তো এলো বিষয়, তো তোমার দেখাচ্ছে চাইলে এই কাজটা করতে পারবা। তো তোমার স্থানীয় কোনো প্রোডাক্ট ভালো আছে যেটা তুমি অনলাইনে সেল করো, তোর ব্যবসায় ভালো মধু পাওয়া যায়, তুমি অনলাইনে মধু সেল করো। তোর বাসা চাঁপাইনবাবগঞ্জ, যেমন অমিত হাসানের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, সে মনে করলো আমি একটা ই কমার্স ওয়েবসাইট থাকবো অনলাইনে, আমি করবো, আমি আম সেল করবো, চাঁপাইনবাবগঞ্জে ফ্রেশ টাটকা আম সারা বাংলাদেশে আমি সেল করবো। সে চাঁপাইনবাবগঞ্জ এর অ্যাড্রেস দিয়ে অনলাইনে সে কী করলো, এরকম একটা কমার্সের মাধ্যমে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেললো এবং বিভিন্ন ধরনের আমের ছবি সহ সে আমের কেজিতে প্রাইস অ্যাড করে দিল এইভাবে। তাহলে কী হতো, সে যেখান থেকে অর্ডার আসবে সেখানে সে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবে আমগুলো। আগে সে পেমেন্ট নেবে, তারপর করবে, মানে সেখানে পাঠিয়ে দিতে পারবে। তো অনলাইন সংস্থা জানলে অনেকগুলো সেক্টর তৈরি হয় ইনকামের, বুঝলে নেই? এরকম অনেকগুলো সেক্টর বিষয়ে জানা আছে, যেগুলো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। শুধু ফ্রিল্যান্সিং করবে এমনটা না, তুমি চাইলে টিচিং করে অনলাইনে বিদেশিতে টিচিং করেও ইনকাম করতে পারো। হ্যাঁ, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, কোর্সিয়া আছে, ঠিক আছে, ইউডেমি আছে, এগুলোতে প্রচুর কোর্স সেল হয়। তুমি হয়তো একটা ওয়েব ডিজাইনের একটা কোর্স তৈরি করলে, বা ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স তৈরি করলে, বুটস্ট্র্যাপে একটা কোর্স তৈরি করলে, ঠিক আছে, হয়তো মনে করো 20টা 50টা লেকচারের, এই কন্টেন্টগুলো আপলোড করে রেখে তুমি বিক্রি করতে পারবে। বাংলায় করলে বাংলাদেশি, ইন্ডিয়ান, এরকম যারা বাংলা তারা কিনবে, আর ইংলিশ ভাষায় করলে গোটা পৃথিবীর মানুষ কিনবে। বুঝলা কি? এ হলো বিষয়। তো আলোচনা দেখি, আমরা এটা দেখি। প্রথমে আমাদের দেখছি এখানে স্টোর অ্যাড্রেস, আমরা একটা একটা অপশন দেখি। প্রথমে এখানে এসে তোমার সেটিংয়ে ক্লিক করে এই অপশনগুলো সবগুলো কাজ করতে হবে। এখানে দেখো লাগছে জেনারেল সেটিং, অ্যাড্রেস লাইন 1, ধরো আমি এখানে লিখে দিলাম, অ্যাড্রেস লাইন দিয়ে দিলাম এখানে রাজশাহী, তুমি ঠিকানা দিয়ে দিলে এখানে যে উপশহর সেনানিবাস বোয়ালিয়া রাজশাহী, ঠিক আছে, দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2 যদি থাকে দিবা, নাহলে দরকার নেই। আচ্ছা, এখানে সিটি দাও, সিটি রাজশাহী দিয়ে দিলাম। আচ্ছা, কান্ট্রি দেখো, কান্ট্রি, এখানে কি করবা, ক্লিক করে দিলাম, দিয়ে এখানে দেখো অনেক অঙ্গরাজ্য দিয়েছে এখানে, বুঝতে পারো না? তুমি এখানে সার্চ করো বাংলাদেশ লিখে, এই যে বাংলাদেশ চলে এসেছে, বাংলাদেশের কোন অঞ্চল, বাংলাদেশ রাজশাহী, এই যে রাজশাহী, বাংলাদেশ রাজশাহী দিয়ে দিলাম, যে কান্ট্রি বা স্টেটস, হ্যাঁ, বাংলাদেশ রাজশাহী, জিপ কোড একটা দিয়ে দিলাম মনে করো, এই একটা বানিয়ে এমনি দিলাম মনে করো, যে এখানে 5220 এর মধ্যে দিয়ে দিলাম, 5220 কোড, জিপ কোড দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখো সেলিং লোকেশন, তুমি কোথায় কোথায় তোমার প্রোডাক্টগুলো সেল করবে, এখানে দিয়ে দিলাম যে সেল অল কান্ট্রিজ, সমগ্র দেশে বিক্রি করবা, সেল অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, মানে তুমি কোনো কোনো দেশ বাকি রাখবা কিনা, এখানে ক্লিক করলে কি হবে, ওই কান্ট্রিগুলোর নাম তোমার চুজ করতে হবে, যে যে দেশ তুমি বিক্রি করবা না। তা তুমি আফগানিস্তান, আলবেনিয়া এগুলো বিক্রি করো না, এখানে ক্লিক করে দিলে কি হবে, একটা একটা চলে আসবে এখানে, দেখো, এই দেশের নাম চলে আসবে এভাবে, যতবার ক্লিক করবা, তাহলে এই দেশগুলো তুমি বিক্রি করবা না, ঠিক আছে, এগুলো তোমার স্টোরগুলো কি হবে না, তখন দেখাচ্ছে ওই রেস্ট্রিক্ট থাকবে। হ্যাঁ, এই হলো বিষয়। আর তুমি গোটা পৃথিবীতে বিক্রি করো, তাহলে জাস্ট আমাদের এখানে দিতে হবে সেল অল কান্ট্রিজ, সেল টু স্পেসিফিক কান্ট্রি, তুমি নির্দিষ্ট দেশে উল্লেখ করো যে আমি এই দেশে বিক্রি করবো, তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে আর্মেনিয়া, এরকম বিভিন্ন দেশে বিক্রি করবো, অস্ট্রেলিয়া, ঠিক আছে, তুমি এই দেশে তো বিক্রি করতে পারবা। আচ্ছা, ও কমার্স লিখে প্রথমে যে প্লাগইনটা, হ্যাঁ, আমি দেখাই তোমাদের এখানে কোনটা ইনস্টল করবো। অ্যাড নিয়ে গেলাম, আমি ধরো প্লাগইনসে অ্যাড নিয়ে আসলাম, অ্যাড নিয়ে এসে দেখবা সবচেয়ে বেশি যেটা করে ইনস্টল হয়েছে 5 লক্ষ প্লাস ইনস্টল,
হ্যাঁ, আচ্ছা লোড হোক, আমি দেখাচ্ছি, সেটা তুমি ইনস্টল করবা কোনটা এবং নাম দেখবা, তাহলে ক্লিয়ার হবে। এখানে গেলাম আমি, আচ্ছা এখানে গিয়ে সার্চ করলাম, এখানে ও কমার্স লিখে, ও কমার্স লিখে সার্চ করলাম। এখন এই বাম দিকে এখানে যে প্লাগইনটা আসবে সেটা হচ্ছে ইনস্টল করবা। সবসময় নাম দেখলে বুঝতে পারবা, হ্যাঁ, যে কোন প্লাগইনটা। এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি, দেখছে বাই অটোমেটিক, AUTO, MA ডাবল TIC, অটোমেটিক। সবগুলোর নাম কিন্তু আলাদা আলাদা আছে। এই যে দেখো এখানে লেখা আছে বাই কমার্স, ভিন্ন ভিন্ন নাম, এখানে নাম দেখে নিবা। নামটা কি হবে? অটোমেটিক। এই অটোমেটিক লেখক যে অথর, এটা ইনস্টল করবে। এই যে আমার এই ইনস্টল করা আছে এবং দেখো এখানে ইনস্টল 5000 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। ঠিক আছে, এলে বিষয় এটা বাম দিকে যেটা আছে ইনস্টল করবে, এটা হচ্ছে অথর, হচ্ছে অটোমেটিক। দেখলাম আমরা এটা। আচ্ছা এখানে তুমি তাহলে স্পেসিফিক কান্ট্রিতে বিক্রি করতে পারবা, অথবা তুমি যদি সবগুলো দেশ তোমার অ্যালাউ থাকে তাহলে বাদ দিয়ে দিলা, একবার শুরুতে সেল অল দ্য কান্ট্রিজ, গোটা পৃথিবীতে বিক্রি করবা। শিপিং লোকেশন, ঠিক আছে, মানে পরিবহন কোথায় করবা তুমি। এখানে গেলা, গিয়ে দেখাচ্ছে শিপ টু অল কান্ট্রিজ ইউ সেল টু, হ্যাঁ, সব দেশ তুমি পরিবহন করবো কিনা, শিপ টু অল কান্ট্রিজ। আর শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি, তুমি সব দেশে পরিবহন করো না, ঠিক আছে, সে দেশগুলো দিলে ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশনস। আমি এখানে ক্লিক করলে যদি আমার দরকার নাই অনেক সময়, কারণ ডিজিটাল প্রোডাক্ট শিপিং দরকার হয় না, কিন্তু তা তোমার এটা দরকার নাই, শিপিং খরচ দরকার নেই, কারণ শিপিং মানে পরিবহন খরচ। একটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট হচ্ছে পরিবহনটা তো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে। তো যে সেখানে তোমার ডিজিটাল প্রোডাক্ট, মনে করো তোমার অনলাইনে কি আছে, বই আসতে, বই বিক্রি করতেছো, কি বই, PDF বই বিক্রি করতেছো, যে ডাউনলোড করতে হয়, অথবা তোমার নিউজ পেপার অনলাইন। যেন আমি যে ক্লায়েন্টের কাজ করে দিলাম $120 একটা ক্লায়েন্টের কাজ করলাম না, ওই যে আফ্রিকার ক্লায়েন্ট, আর ডিজিটাল প্রোডাক্ট ছিল, কি ছিল, ম্যাগাজিন, অনলাইন ম্যাগাজিন। ঠিক আছে, আমি জাস্ট এই কী করেছি, এই ও কমার্স প্লাগইন ব্যবহার করে করে দিই সিস্টেমটা। আর কিছু কাস্টম জাস্ট ছিল, মানে কাস্টম কিছু কাজ করতে হয়েছে, জাস্ট ও কমার্স প্লাগইন ব্যবহার করছে ওখানে। তো সেখানে কি করতেছে, এখানে এই ডিজেবল করতেছে, ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন। যদি এখানে পরিবহন না থাকে তাহলে দরকার আছে কি, এর ক্যালকুলেটরের দরকার নাই, আর দেখাচ্ছে শিপিং দরকার নাই, তাহলে এক্ষেত্রে আমাকে ডিজেবল করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, তাহলে শিপিং লোকেশন দিলাম অল কান্ট্রিজ, ডিফল্ট কাস্টমার লোকেশন বেসড অন অ্যাড্রেস। ঠিক আছে, কোনো যদি নির্দিষ্ট কোনো কাস্টমার লোকেশন থাকে যে এই এলাকার মধ্যে তুমি শিপ, মানে যদি অর্ডার করে তাহলে তুমি শিপিং করে দিবা, বুঝেছ কি, এলসি উল্লেখ করতে পারো এখানে জিও লোকেট, হ্যাঁ, অর্থাৎ ওই যে তোমার মানচিত্রগুলো আছে এর মাধ্যমে তুমি ইন্ডিকেট করতে পারবা এই অঞ্চলগুলো তুমি ইয়ে করতে পারবা, মানে ইয়ে করবে। ঠিক আছে, সব বেস অ্যাড্রেস, জিওলোকেট উইথ পেজ ক্যাশিং সাপোর্ট। হ্যাঁ, ক্যাশিং সাপোর্ট মানে তো বুঝতে সেটা যে ওই যে পেজের একটা নির্দিষ্ট IP অ্যাড্রেস কিন্তু ট্র্যাক করা ওরা সে অনুযায়ী। তো সব বেস অ্যাড্রেস দিলাম। এনাবল ট্যাক্সেস, তুমি ট্যাক্সেস অ্যাড করবা কিনা। ঠিক আছে, যেমন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমার ইয়ে করতে হবে, ট্যাক্স, সরকার ট্যাক্স নিবি, তাহলে এখানে এনাবল করে দিলাম। এনাবল ট্যাক্স রেটস অ্যান্ড ক্যালকুলেশন। এনাবল কুপনস, কুপন জিনিসটা কি হচ্ছে, ছাড়। ঠিক আছে, যেমন আমার ইউডেমি কোর্স যেটা অনলাইন ইংলিশ মিডিয়াম, ঠিক আছে, সেটা মনে করো যে 50% ছাড় দিয়েছে যে 31 সম্পর্কে। আমার ইউডেমি যে কোর্স আমি ক্রিয়েট করেছি অনলাইনে, এই তোমাদের যে ক্লাস করতেছি এটা ইংলিশে, হ্যাঁ, সেখানে 50% ছাড় দিয়েছি। বিদেশিরা দেখাচ্ছে যে এটা 50% ছাড়ে কিনতে পারবে। এরকম দেখাচ্ছে যে একটা কুপন কোড থাকে, হ্যাঁ, যারা আমার কুপন কোড দিয়েছি, মনে করো যে সোহেল, হ্যাঁ, ইনস্ট্রাক্টর এসআর 2020 এর একটা কুপন কোড দিয়েছি। কেনার সময় যখন এই কোডটা অ্যাড করবে তার অটোমেটিক্যালি তার 50% ছাড় পাবে, পুরো ডলার থেকে 50% ছাড় পাবে। এরপর একটা কুপন কোড তুমি তৈরি করে রাখলা, তাহলে কি হবে, তোমার দেখাচ্ছে যে ওই কেনার সময় এটা ব্যবহার করলে তখন সে ছাড়টা পাবে, তুমি যে ছাড়টা দিয়ে দেবা। ঠিক আছে, এখানে অ্যানেবল কুপন, সেখানে টিক্স না দিলে কি হবে, কুপন অপশনটা দেখাচ্ছে যে শো করবে ওখানে, তো এগুলো দেখিয়ে দিব। ঠিক আছে, যে এখানে কখন আসতেছে। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি, এটা দেখাচ্ছে ক্যালকুলেট করবে কিনা, অটোমেটিক্যালি
ক্যালকুলেট করতে তাহলে কুপন ক্যান বি অ্যাপ্লাইড ফ্রম দ্য কার্ট অ্যান্ড চেক আউট পেজ আর হোয়েন অ্যাপ্লাইং মাল্টিপল কুপনস অ্যাপ্লাই দ্য ফার্স্ট কুপন টু দ্য ফুল প্রাইস অ্যান্ড সেকেন্ড কুপন টু দ্য ডিসকাউন্ট প্রাইস অ্যান্ড সো অন। আচ্ছা অনেক সময় হতে পারে তো সে অনেকগুলো সে কুপন ব্যবহার করলো, ঠিক আছে, তাহলে অনেক সময় হতে পারে তোমার প্রোডাক্টটা ফ্রি হয়ে গেছে, এরকম হয়ে যেতে পারে, বুঝো নাই? এ শুধুমাত্র যে প্রথম কুপনটা সে ব্যবহার করতে পারবে এবং সবগুলো কুপন সে ব্যবহার করতে পারবে না। তুমি এখানে যদি টিকস দিতে তাহলে সবগুলো কুপন সে ব্যবহার করবে। তো তোমার একটা প্রোডাক্ট তোমার হচ্ছে যে $50 একটা প্রোডাক্ট আছে, সে তোমার 3-4টা কুপন ব্যবহার করে $50 ফি নিয়ে নিল, বুঝো নাই? এই জন্যে তুমি যদি এখানে টিকস দিয়ে রাখো তাহলে ফার্স্ট কুপন ব্যবহার করার পর সেকেন্ড কুপন হচ্ছে সে ডিসকাউন্ট পাবে, ডিসকাউন্ট পেতেই থাকবে এভাবে, হ্যাঁ, সিকুয়েন্সিয়ালি পর্যায়ক্রমে পেতে থাকবে ডিসকাউন্ট। আর এখানে টিকস দিয়ে না রাখলে সে শুধু একটা কুপন ব্যবহার করতে পারবে। আচ্ছা তাহলে গেল। এখন এখন দেখো কারেন্সি, তুমি কোন দেশের মুদ্রায় নিবা? এখানে কারেন্সি লেখা আছে, আমরা বাংলাদেশি টাকায় নিব, এখানে পাউন্ড লেখা আছে, এখানে তুমি লিখে দাও টাকা, এই যে বাংলাদেশি টাকা দেখছো কি, এখানে ক্লিক করে দিলাম, বাংলাদেশি টাকার চিহ্ন চলে আসছে। মানে কারেন্সি পজিশন কোন দিকে থাকবে? প্রোডাক্টের বাম দিকে থাকবে, রাইটে, হ্যাঁ, লেফট উইথ স্পেস, রাইট উইথ স্পেস, আমি বাম দিকে রাখলাম। আচ্ছা যদি 1000 টাকা হয় তাহলে কি হবে? এখানে কমা হবে, ফুল স্টপ না কি দিবা? কমা দিলাম, ঠিক আছে। ডেসিমাল সেপারেটর, ডেসিমাল মানে হচ্ছে দশমিক, ঠিক আছে, দশমিক সেপারেটর কি থাকবে? এখানে ফুল স্টপ থাকবে এবং কয় ঘর থাকবে? 2 ঘর। একটু বুঝেই তোমাদের দেখো, ধর আমি এখানে আসলাম, এখানে ফাঁকা জায়গায় দেখাই, তুমি টাকা লিখলে এইভাবে, এখানে গিয়ে টাকা লিখলা, এখানে গিয়ে লিখলা তুমি হচ্ছে এখানে ধরে লিখলাম তুমি 2000 টাকা লেখার এই দশমিক দিলা, এরপরে কয় ঘর থাকবে? আমি 2 ঘর দিচ্ছি, এখানে কি বোঝাচ্ছে? এখানে 2 মানে ডেসিমাল নাম্বার অফ ডেসিমাল 2, দেখে তুমি 4 দাও তাহলে কি হবে? এই ডেসিমালের পরে 4টা এরকম 00 দেখাবে, ঠিক আছে। আমার নেদারল্যান্ডের একটা ক্লায়েন্ট ছিল, ঠিক আছে, ওর কাজ ছিল এটা, যে ওর কি করতে হবে, এই ডিসিমেলের পরে ওকে এরকম ওই সে দেখাচ্ছে যে এরকম 2 ঘর নিবি, ওর বেশি ছিল, হ্যাঁ, জাস্ট এখানে আমি কমিয়ে দিলাম, এখানে এসে এখানে 2 করে দিলাম, তখন হয়ে গেল। এটা কয় ডলারের কাছে? $20 কাজ ছিল, বুঝছো? জাস্ট এখানে কি করলাম, ডেসিমাল নাম্বারে এসে এখানে 4 ছিল, 2 করে দিলাম, সেভ করলাম। কয় মিনিটের কাজ? 5 মিনিটের কাজ নাকি? অনেক সময় ধরনের কাজ আসে, মজাই মাছ কাজ, ক্লায়েন্ট জানে না এটা, তো ওখানে 4 ছিল, আমি 2 করে দিলাম, এলে বিষয়। আর এখানে যে কমার কথা বলছি যে 1000 সেপারেটর, ধরো 2000 টাকা আছে এখানে, হ্যাঁ, 200 টাকা আছে এখানে, তো 2000 টাকা আছে, এরপর যদি তোমার একটু থাকে, ধরো আমি লিখলাম এখানে 2000, 20,000, এখানে 20,000 এর কিছু লিখে দিলাম মনে করো, হ্যাঁ, এখন 2100 এর কিছু লিখে দিলাম মনে করো, ঠিক আছে। এখন 1,10,100,000 এখানে তো একটা কমা হলো, একে বলছে 1000 সেপারেটর, তাহলে 22,140 টাকা, বুঝতে পারো না? এই কমাটা কোনটা? এই কমাটা হচ্ছে এইটা, 1000 সেপারেটর, ডেসিমাল সেপারেটর, বুঝলে এটা? ডেসিমাল এইটা দশমিক, এটা এই দশমিক আছে, তুমি কয়টা শূন্য দিবা সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে তোমার 2, 3 এখানে বাড়াতে পারো। এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে সেটিং শেষ। দ্য লিঙ্ক হ্যাজ এক্সপায়ার দেখাচ্ছে, কোনো প্রবলেম হয়েছে এই জন্যে। আমি রিলোড করলাম, ঠিক আছে। আচ্ছা এরপর গিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলাম, আচ্ছা এটা গেল, ঠিক আছে। এরপর দেখো প্রোডাক্ট, প্রোডাক্টে আসলাম,
আচ্ছা, প্রোডাক্টে দেখো তিনটা অপশন আছে এখানে। একটা হচ্ছে শপ পেজ, অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এই অপশনগুলো দেখা আছে। জেনারেল, ইনভেন্টরি, ডাউনলোডেবল প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা এখানে মনে করো আছে শপ পেজ। তো শপ পেজ কোনটা হবে? এখানে দেখো অনেকগুলো অপশন আছে। তুমি এখানে অনেকগুলো যে পেজ, তুমি শপ পেজ কোনটা করবা? এখানে শপ পেজ, ব্লগ পেজ থাকবে, এখানে অনেকগুলো পেজ আছে না আমাদের তৈরি করেছে আগে থেকে। এখানে শপ পেজ হিসেবে কোনটা থাকবে? তুমি যেগুলো পেজ শপ পেজ করতে পারো। এখানে দেখো হোম পেজ আছে, শপ পেজ করতে পারো, কার্ট পেজ করতে পারো এখানে। হ্যাঁ, গ্যালারি পেজ। মানে হোম পেজ কোনটাকে বলা হয়? যে তুমি ইউটিউবে সার্চ করলা, এখানে ইউটিউবে সার্চ করলাম, এখানে প্রথমে ইউটিউবে ঢোকার পর যে পেজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হোম পেজ। বুঝলা কি? কোন ওয়েবসাইট ঢোকার পরে প্রথম যে পেজটা থাকে তাকে হোম পেজ বলা হয়। এরপর ক্লিক করে যে অন্য পেজ, সেটা হোম পেজ না। আমি ক্লিক করে অন্য পেজে যাচ্ছি, সেটা হোম পেজ না। বুঝলা কি? এর বিষয়। তা এটা হোম পেজ করে দেখাবে, সব পেজ দেখাবো। হোম পেজটা সব পেজ, এবং ক্লিক করতে অন্যান্য পেজ যাবে। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, তুমি কার্ডটা কীভাবে দিবা? রিডাইরেক্ট টু দ্য কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন। হুম, এখানে বলতেছে যে মানে কার্ট পেজে রিডাইরেক্ট করবে কিনা অ্যাড করার পরে। অ্যাড একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করার পরে তখন কার্ট পেজে রিডাইরেক্ট করবে কিনা, তাহলে এখানে টিকস দিতে হবে। অ্যানেবল অ্যাজাক্স টু কার্ট বাটন অন আর্কাইভস, আর্কাইভসে কার্ট বাটন শো করবে কিনা। ঠিক আছে, এরকম বিষয়। প্লেস হোল্ডার ইমেজ, এখানে দিয়ে রেখেছে। প্লেস হোল্ডার ইমেজ হচ্ছে মানে এমনিতে একটা ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ কেমন শো করবে। হ্যাঁ, প্লেস হোল্ডার ইমেজ মানে যে ইমেজটা তুমি চেঞ্জ করতে পারবা, সেটা কি ধরনের শো করবে। ঠিক, এর প্লেস হোল্ডার ইমেজ বলা হয়। তারপরে 150 কিন্তু 150 এই প্লেস হোল্ডার ইমেজ বলা হচ্ছে। মেজারমেন্ট, তুমি এটা কিসে পরিমাপ করবা? ঠিক আছে, এটা গ্রাম, কেজি, ঠিক আছে, এরকম যে আইবিএস বিভিন্ন ইয়েগুলো আছে, কিসে পরিমাপ করবা? ইউনিটটা কিসে হবে? তোমার সেন্টিমিটার, মিটার, ইঞ্চি। ঠিক আছে, যদি তোমার এখানে কঠিন প্রোডাক্ট হয় তাহলে কি দিবা? চাল ডাল বিক্রি করতেছে অনলাইনে, হ্যাঁ, কেজি দিতে হবে। আর ডাইমেনশন কি দিতে হবে এখানে? মানে এখানে কিসে পরিমাপ করবে? এটা যদি ইউনিট হয়, সেন্টিমিটার, মিটার, এই সেই। রিভিউ, যদি প্রোডাক্ট রিভিউ দেওয়ার সুযোগ আছে কিনা, ক্লায়েন্ট কোনো ফিডব্যাক দিবে, প্রোডাক্টের ফিডব্যাক দেওয়ার সুযোগ আছে কিনা। শো ভেরিফাইড অনার লেভেল কাস্টমার রিভিউস। হ্যাঁ, বা দেখাচ্ছে যে ক্লায়েন্টকে ভেরিফাই করা থাকবে তাদের রিভিউ শো করে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। যে তোমরা অনেকে ফেসবুকে কমেন্টস দেখো, ইউটিউবে কমেন্টস দেখো না, কে কেউ কমেন্টস করছে তারপরে ভিডিওটা বেশি দেখো ভালো কমেন্টস করলে। ওইরকম প্রোডাক্টে কমেন্টস ভালো থাকলে তখন প্রোডাক্ট ভালো বেশি সেল হয়। তো এই রিভিউ শো করবে কিনা, প্রোডাক্টের ফিডব্যাক যেটা কমেন্টস, 5 স্টার, 3 স্টার, 2 স্টার, বুঝো নি? তাহলে এখানে টিক্স মধ্যে রাখতে হবে। রিভিউ ক্যান অনলি বি লেফট বাই ভেরিফাইড ওনার্স, মানে একমাত্র ভেরিফাই করলে করতে পারবে না, ভেরিফাই ছাড়া করতে পারবে। প্রোডাক্ট রেটিংস, অ্যানাবল স্টার রেটিং অন রিভিউ, মানে 5 স্টার বলে সবচেয়ে ভালো রেটিং, 100%, 3, 2 এরকম থাকে, এটা শো করবে কিনা। তুমি টিক্সগুলো দিয়ে না রাখলে শো করবে না, টিক্সগুলো শো করবে। স্টার রেটিং শুড বি রিকোয়ার্ড নট অপশনাল, এখানে টিক্সগুলো রাখলে মানে তো দিতে হবে স্টার রেটিং। হ্যাঁ, শুধু ফিডব্যাক করতে পারবে না, স্টার রেটিং দেওয়া লাগবে। যদি টিক্সগুলো দিয়ে রাখো তাহলে যে রিকোয়ার্ড হবে, আর না দিয়ে রাখলে রিকোয়ার্ড হবে না। স্টার রেটিং না দিলে সমস্যা নেই। এটা হয়ে যাওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করবা। তাহলে এটা আমার সেভ হয়ে গেল। ঠিক আছে, এই লেখা দেখো, ইওর সেটিং হ্যাজ বিন সেভড। আর ইনভেন্টরি আসে, এখানে ইনভেন্টরি ক্লিক করলাম, এটা প্রোডাক্টটা কিন্তু ইনভেন্টরি। মজার বিষয়টা হচ্ছে তুমি শুধু এই সেটিং জেনে, ঠিক আছে, ক্লায়েন্টের অনলাইনে প্রচুর কাজ আছে, সেটিং জেনে কাজ করতে পারবা। পুরো সিস্টেম সেট করে অনেক ক্লায়েন্ট জানেই না যে এত সহজে করা যায়, আর অনেকের সময় নেই, কারণ ওদের হচ্ছে যে মানে এত সময় নিল সেট করার, তোমাকে সেট করে নেবে। আচ্ছা, ম্যানেজ স্টক, দেখো ম্যানেজ স্টক মানে কি, তুমি দেখবা যে অনলাইনে যে ইয়েগুলো আছে, হ্যাঁ, যেগুলো ই কমার্স সাইটে গেলে দেখবা দেখাচ্ছে আউট অফ স্টক। মানে স্টক মানে হচ্ছে মজুদ আছে কিনা, ওই সময় তোমার শোরুমে ওই প্রোডাক্টটা আছে কিনা। হ্যাঁ, হয়তো বিভিন্ন ধরনের মডেল আছে, কোনোটা আছে কোনোটা নাই। হয়তো মনে করো 5টা ছিল, 10টা ছিল, সেটা ফুরিয়ে গেছে, এখন আপাতত নেই, তোর আউট অফ স্টক দেখাবে, যেটা পরবর্তীতে পাওয়া যাবে, এখন আপাতত শোরুমে নাই। দেখো তুমি এইটা এই জিনিস দেখাবা কিনা, তোমার অনলাইনে এই সাইটে দেখাবে কিনা যে স্টক আছে, সোল্ড আউট,
অথবা দেখাচ্ছে যে অ্যাভেলেবল, দেখাবে কিনা, ঠিক আছে। তো তাহলে এই সিস্টেম দেখার জন্য একটা টিক্স দিতে হবে। আর যদি না দেখাতে চাও এই সিস্টেম যে আমি কোনো এটা দেখাবো না, আসছে না নাই, তাহলে টিক্স তুলে দিতে হবে। হোল স্টক মিনিটস, ঠিক আছে, হোল স্টক ফর আনপেইড অর্ডার ফর এক্স মিনিট, মানে কত মিনিটে তোমার হোল্ডস হবে। ওয়েন দ্য লিমিট ইজ রিচড দ্য পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেলড, মানে এটা দেখাচ্ছে যে ওই তুমি যখন অর্ডার করলো কোনো বায়ার, ঠিক আছে, মানে কোনো একটা ক্রেতা যখন করলো, অর্ডার করলো, কত সময় পেন্ডিং থাকবে, ঠিক আছে, এই বিষয়, এবং তারপরে ক্যান্সেল হবে। এখানে তুমি উল্লেখ করতে পারো যে কত মিনিটস, এখানে 60 মিনিটস দেওয়া আছে। নোটিফিকেশন এনেবল লো স্টক নোটিফিকেশন, তোমার দেখাচ্ছে কোনো কারণে প্রোডাক্ট নেই, এখন তুমি খেয়ালই করো নাই, এখানে টিক্স একটা তো অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন পাঠাবে। এনেবল আউট অফ স্টক, হ্যাঁ, নোটিফিকেশন যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট না থাকে তাহলে এখানে টিক্স রাখতে হবে। নোটিফিকেশন রিসিপিয়েন্টস, এখন সেটা হচ্ছে তোমার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ধরো আমি এখানে দিলাম সোহেল আর, হ্যাঁ, @gmail.com, তাহলে আমার এই ঠিকানায় সব ইমেল আসবে। যখনই দেখাচ্ছে কি করবে, কি প্রোডাক্ট কিনবে, তখন প্রোডাক্টের অ্যাড্রেস সহ ঠিকানা সহ আমার এই ইমেলে চলে আসবে যে এই ব্যক্তি কি করতে চায়, প্রোডাক্ট কিনতে চায়, এবং আমাদের এখানেও আসবে, ওয়েবসাইটেও আসবে ডিরেক্টলি, এবং ইমেইলে একটা মেসেজ চলে যাবে, তুমি এখানে যে ইমেলটা দিবে, তো নোটিফিকেশান রিসিপিয়েন্ট দিতে হবে এখানে। লো স্টক থ্রেট হোল্ড, সর্বনিম্ন কয়টা প্রোডাক্ট তোমার থাকলে তখন ইয়ে দেখাবে, স্টক লো দেখাবে, ঠিক আছে। আউট অফ স্টক, হ্যাঁ, কয়টা হলে আউট অফ স্টক দেখাবে। আউট অফ স্টক ভিজিবিলিটি, হাইড আউট অফ স্টক আইটেম ফর দ্য ক্যাটালগ, মানে তোমার আউট অফ স্টক যে থাকবে সে তোমার দেখাবে কিনা প্রোডাক্টটা, যেখানে টিক্স তুলে রাখো তাহলে হাইড, মানে সেটা পুরো দেখাবে না, আর টিক্স তুলে রাখলে সে প্রোডাক্ট দেখাবে কিন্তু আউট অফ স্টক দেখাবে। স্টক ডিসপ্লে ফরম্যাট, এই ফরম্যাটে কোন ফরম্যাটে তোমার স্টকটা দেখাবে। অলওয়েজ শো কোয়ান্টিটি রিমেনিং ইন স্টক, উদাহরণ এরকম 12 ইন স্টক, হ্যাঁ, অনলি কোয়ান্টিটি রিমেনিং 2 লেফট ইন স্টক, নেভার শো কোয়ান্টিটি রিমেনিং, তো পরিমাণটা দেখাবে কিনা, ঠিক আছে, যে স্টকে কয়টা আছে। ওর একটা প্রোডাক্ট তোমার অনেক সময় একটা ক্লায়েন্ট অনেকগুলো, মানে একটা বায়ার অনেকগুলো কিনতে পারে প্রোডাক্ট তোমার ওয়েবসাইট থেকে, সে কয়টা আছে, ঠিক আছে, তুমি দেখাতে পারো এখানে। তোমার হয়ে গেলে এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটাও সেট আপ করা হয়ে গেল। আচ্ছা, ইনভেন্টরি ডাউনলোডেড প্রোডাক্ট, এখানে ক্লিক করলাম, ডাউনলোডেবল প্রোডাক্ট, এই সবগুলো ডাইনামিক, এই সবগুলো হচ্ছে ডাইনামিক, মানে সবগুলো ডেভেলপ করা, বুঝছো শান্ত, সবগুলো হচ্ছে ডেভেলপ করা। এখন দেখো এই সবগুলো, আমি যেটা বলছিলাম যে মানে ডাইনামিক বলতে, যে ধরেন আমরা যখন প্রোডাক্ট একটা বাই করে নিই তখন একটা প্রোডাক্ট কমে যায়, তখন কি ওখানে 12 থেকে 11 হয়ে যাবে অটোমেটিক? হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি 11 হয়ে যাবে, হ্যাঁ, এটা ডাইনামিক একবারে, মানে পুরোপুরি কনফিগার করা আছে। তুমি যখন একটা প্রোডাক্ট করতে অটোমেটিকলি 12 থেকে 11 হয়ে যাবে, 10 হয়ে যাবে, এরকম আছে 0 হয়ে যাবে, বুঝলেন, 0 হয়ে গেলে আউট অফ স্টক দেখাবে, পুরো ডাইনামিক আমি আছে। তাহলে সাপ্লাই নাম কিনবো। হ্যাঁ, আচ্ছা, কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, হ্যাঁ। এখন দেখো ডাউনলোডের প্রোডাক্ট, অর্থাৎ আমার এই অপশনটা দরকার কোনটা, আমার যদি মনে কর যে এখানে ফিজিক্যাল প্রোডাক্ট হয়, যে জন্য কাজ করলাম, এগুলো আমাদের শিপিং টিং দরকার নেই, কিন্তু শিপিং টিম সব বন্ধ করে দেবো তখন। আর ডাউনলোডের প্রোডাক্ট যদি হয় আমার, যে অনলাইনে দেখাচ্ছে কেউ ডাউনলোড করতেছে, বুঝো নাই, যেমন অনলাইন গেম সেল করে, কিন্তু বুঝছো কি, তুমি নতুন একটা গেম কিনতেছো অনলাইন থেকে, বা কোনো একটা সফটওয়্যার কিনতেছো, এখন সফটওয়্যার তো মনে করো যে বহন করে দিতে হয় না, তাই না, তুমি অনেক সফটওয়্যার অনলাইনে কিনে ব্যবহার করতে হয়। আমরা বাঙালির বেশিরভাগ সফটওয়্যার ফ্রি ব্যবহার করি, কিন্তু বিদেশিরা সব কিনে ব্যবহার করে, বুঝো নাই। তো এই সফটওয়্যারগুলো, তারপরে বিভিন্ন গেম, অনেক ভালো ভালো গেম আছে কিনে খেলতে হয়। তো এই গেম সফটওয়্যার অনলাইন বিভিন্ন মানে পিডিএফ বই, ইবুক, হ্যাঁ, মানে অনলাইন বুক যেটা ইবুক, এগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। তো এই ক্ষেত্রে তোমার দেখাচ্ছে এই অপশনগুলো কি থাকবে, এই যে স্টকে থাকা, হ্যাঁ, তারপরে শিপিং, এই সেগুলো থাকে না, কারণ তোমার ডাউনলোড করলে কি বই কি কমবে না, যত ইচ্ছে ডাউনলোড করে নিতে পারে, সেটা এই অপশনগুলো তখন ক্লোজে রাখতে হবে। দেখালাম ওখানে যে শিপিং ডিজেবল থাকবে, তখন স্টকটা ডিজেবল থাকবে, এটা তোমার সেটিং করতে হবে না তখন, ঠিক আছে, এবং থাকলেও ডিজেবল করে দিতে হবে। তখন আমরা এই অপশন কাজ করতে হবে, যদি আমার অনলাইন এরকম ধরনের ভার্চুয়াল প্রোডাক্ট হয় বা ডাউনলোড প্রোডাক্ট, কি কি দেখো, ফাইল ডাউনলোড মেথড, ফোর্স ডাউনলোড,
মানে অটোমেটিক্যালি ডাউনলোড এখানে হবে। রিডাইরেক্ট রিডাইরেক্ট অনলি, মানে তোমার এখানে নিজস্ব স্টোরে আছে, তখন এখান থেকে ডাউনলোড হবে, ঠিক আছে। আর তুমি যদি রিডাইরেক্ট করে দাও যে অন্য কোনো স্টোরে আছে, সেখান থেকে ডাউনলোড হবে। এর বিষয়। এখন দেখো, আচ্ছা এটা গেল, তুমি সিলেক্ট করতে পারো অ্যাক্সেস রেস্ট্রিকশন, ডাউনলোড রিকোয়ার্ড লগ ইন। এখন যদি মনে করো, ভালো করে বুঝো কিন্তু, তোমার এই ধরনের বেশিরভাগ এখন মানে কাজ হচ্ছে তোমার ই কমার্সের কাজ, এর প্রচুর কাজ লাগবে তোমার ক্লায়েন্টের কাজ করতে গেলে। এই যে দেখতে পাচ্ছ এটা, তো দেখতে পাচ্ছ এটা যে এখানে লেখা আছে যে এটা তুমি টিক যদি দাও, তাহলে কি করতে হবে, ডাউনলোড করতে হলে অবশ্যই লগ ইন করতে হবে, মানে প্রথমে তার রেজিস্ট্রেশন করতে হবে বা সাইন আপ করতে হবে। হ্যাঁ, সাইন আপ করা থাকলে তাকে লগ ইন করতে হবে, যে তার অ্যাকাউন্ট করা আছে তোমার এখানে, তাহলে লগ ইন না করলে সে ডাউনলোড করতে পারবে না। এই টিক্স লগ ইন করতে হবে তাকে, ঠিক আছে। আর গ্র্যান্ড ট্যাক্স ডাউনলোড প্রোডাক্ট আফটার পেমেন্ট, এটা তো অবশ্যই টিক্স দিতে হবে। যদি তোমার একটা ডাউনলোড প্রোডাক্ট হয়, তাহলে পেমেন্টের আগে সে ডাউনলোড করতে পারবে না, ডাউনলোড করতে গেলেই তখন তার পেমেন্ট চাইবে, ঠিক আছে। তখন পেমেন্ট করার পর তখন সে কী করতে পারবে, সে ডাউনলোড করতে পারবে। আর এই টিক্সগুলো তুলে দিলে কী হবে, তখন তোমার দেখাচ্ছে কোনো টাকা পয়সা চাইবে না, সে পটাপট ডাউনলোড করতে পারবে প্রোডাক্ট, বুঝলা কি। তো অবশ্যই তোমার এখানে টিক্সগুলো দিতে হবে, কারণ হয়তো তুমি তো টাকা পয়সা ইনকামের জন্যই অনলাইন করেছো। ফাইল নেম, অ্যাপেন্ড এ ইউনিক স্ট্রিং টু ফাইল নেম ফর সিকিউরিটি, বুঝছে যে তোমার যে ফাইল নেমগুলো থাকবে, প্রোডাক্টের নাম, বিভিন্ন ফাইলগুলোর নামগুলো ইউনিক হবে কিনা। হ্যাঁ, তো একটা স্ট্রিং বা একটা সেন্টেন্স আকারে স্ট্রিং আকারে দেখাবে এটা, এতে তোমার সুবিধা হচ্ছে যে এটা হবে না আর কি, ডুপ্লিকেট হবে না, আলাদা আলাদা নাম শো করবে। সবগুলো হয়ে গেলে তুমি সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, এরপর আমাদের জেনারেল শেষ, প্রোডাক্ট শেষ। হ্যাঁ, এর আমার ট্যাক্স দেখতে হবে, এখানে ট্যাক্স অপশনে গেলাম। এখানে ট্যাক্সে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখো, আচ্ছা এখন দেখো যে এখানে গিয়ে প্রাইস ইন্টার উইথ ট্যাক্স, yes I will enter price include of tax, exclusive of tax, no I will enter price exclusive of tax। এখানে তোমার দেখাচ্ছে যে তুমি হচ্ছে যে ওই প্রাইসটা হচ্ছে বাদে ট্যাক্স অ্যাড করবা না ট্যাক্স সহ তো প্রাইস অ্যাড করবা। অনেক সময় আছে যে তোমার ট্যাক্স সহ অ্যাড করে দিলে একবার প্রাইস, আর যদি তোমার ট্যাক্স বাদে অ্যাড করে তাহলে অটোমেটিক পরে ট্যাক্স অ্যাড হবে, বুঝো নাই। তা আমি হচ্ছে ট্যাক্স বাদে অ্যাড করলাম, এই ইনক্লুসিভ মানে প্রাইসের সাথে অ্যাড করা। তুমি এখানে সিলেক্ট করতে পারো, টিক্সের মধ্যে সিলেক্ট করতে পারো। ক্যালকুলেট ট্যাক্স বেস অন কাস্টমার শিপিং অ্যাড্রেস। হ্যাঁ, পরিবহন অনুযায়ী তুমি ট্যাক্স বেশি দূরে হলে বেশি ট্যাক্স অ্যাড হবে, কম কাছে হলে কম, কাস্টমার বিলিং অ্যাড্রেস, সব বেস অ্যাড্রেস, ঠিক আছে। এখানে উল্লেখ করতে পারো শিপিং ট্যাক্স ক্লাস, বেসড অন কাট আইটেম, মানে ওই ট্যাক্সের যে ক্লাসটা হবে কার উপর ভিত্তি করে হবে, স্ট্যান্ডার্ড, হ্যাঁ, রিডাক্স রেট এবং জিরো রেট। এটা হচ্ছে যে তোমার ওই কাট অপশনে গেলে বুঝতে পারবা। এটা রাউন্ডিং, রাউন্ড ট্যাক্স অ্যান্ড সাবটোটাল লেভেল, হ্যাঁ, ইনস্টেড অফ রাউন্ডিং পার লাইন। বিষয়টা হচ্ছে যেখানে ওই ট্যাক্সের বিষয়গুলো কিন্তু তোমরা অত বেশি জানো না। হ্যাঁ, একটু ট্যাক্স নিয়ে পড়াশোনা করলে বিষয়গুলো বুঝতে পারবা যে ট্যাক্স বিষয়টা কি, বুঝলি। তো এখানে তোমার ক্লায়েন্টের কাজ করতে গেলে ওর দেশে যে ট্যাক্সের সিস্টেমগুলো আছে জিজ্ঞেস করবা ক্লায়েন্টকে। হ্যাঁ, আমি যখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছিলাম, আফ্রিকার যে ক্লায়েন্টের কাজ করলাম, যে কত পার্সেন্ট ট্যাক্স রেট অ্যাড করবো, হ্যাঁ, ওই দেশের ট্যাক্সের সিস্টেমটা কি, সে যে জিনিসকে সে অনুযায়ী অ্যাড করতে হবে। এটা অ্যাডিশনাল ট্যাক্স ক্লাসেস,
তুমি এখানে উল্লেখ করে দিতে পারবা রিডিউস রেট, জিরো রেট, ঠিক আছে, এডিশনাল কিছু থাকে যদি এখানে লিখে দিতে পারবা। এটা কিন্তু ড্রপ ডাউন একটা শো করবে। ডিসপ্লে প্রাইস ইন দ্য শপ, তুমি দেখাচ্ছে যে প্রাইস দেখাবি এক্সক্লুডিং ট্যাক্স, হ্যাঁ ইনক্লুডিং ট্যাক্স। শোটা হচ্ছে কি মানে প্রাইসটা শো করে প্রোডাক্টে যেটা ট্যাক্স সহ শো করবে, ট্যাক্স বাদে এটা এখানে ক্লিক করতে হবে, ইনক্লুডিং এটা এক্সক্লুডিং এটা। ডিসপ্লে প্রাইস সাফিক্স এখানে মানে সাফিক্স থাকবে কিনা, হ্যাঁ সাফিক্স প্রিফিক্স যেটা বলি, হ্যাঁ যে প্রাইস ডিসপ্লে সাফিক্স প্রিফিক্স আমরা দেখাই ওই যে কেটে দিয়ে শো করি সেই ঠিক আছে, এগুলো থাকবে কিনা। ডিসপ্লে ট্যাক্স টোটালস, টোটাল এখানে অ্যাজ এ সিঙ্গেল টোটাল থাকবে না লিমিটাইজ থাকবে, ঠিক আছে, এলো বিষয়। আমি সেভ করে দিলাম। এখন দেখো এই যে একটা আছে এখানে ট্যাক্সের আন্ডারে স্ট্যান্ডার্ড রেটস লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম সেভ করার পরে স্ট্যান্ডার্ড রেট। তোমার ট্যাক্সের রেট ট্যাগ করতে হবে এখানে। আচ্ছা এখন দেখো এখানে কোনো কিছু অ্যাড করার নাই, হ্যাঁ ট্যাক্সের রেটটা অ্যাড করবা কীভাবে দেখো, আমি এখানে এই যে ইনচার্ট রো লেখা আছে না, এখানে ভালো করে দেখো, এখানে ইনচার্ট রোতে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে চলে আসতে দেখো কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড উল্লেখ করতে হবে। তুমি এখানে লিখে সার্চ করো বাংলাদেশ কান্ট্রি কোড, বাংলাদেশ কান্ট্রি কোড, এটাকে সার্চ করলাম, ঠিক আছে, এই তোমার এখানে দেখাচ্ছে এটা বাংলাদেশ কান্ট্রি কোড কত এত, এই যে +880 এটা কান্ট্রি কোড, ঠিক আছে। আচ্ছা আমাদের কান্ট্রি কোড হচ্ছে এক্ষেত্রে বিডি, ঠিক আছে, বিডি। আর টেলিফোনের ক্ষেত্রে 880 এইটা, বুঝতে পারলা কি, এখানে কান্ট্রি কোড হচ্ছে বিডি লিখে দিলাম। এরকম জিপ কোড যদি থাকে সিটি, হ্যাঁ রেট, এখানে রেট উল্লেখ করে দিলাম, ধরো এখানে 10% দিলাম, আমি 10% দিয়ে দিলাম। এখন টেক্সটে একটা নাম দিতে পারো, না দিলেও সমস্যা নেই। প্রায়োরিটি 1 কম্পাউন্ড শিপিং, ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে আমাদের কান্ট্রি কোড হচ্ছে এখানে বিডি, মানে বিডি দ্বারা বাংলাদেশকে চেনে, হ্যাঁ। আর এই যে 800 যেটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের টেলিফোনের ক্ষেত্রে কোড, মানে টেলিফোন মোবাইলের ক্ষেত্রে এই কোডগুলো। বিডি লিখলে বাংলাদেশ বোঝায়, আইএন লিখলে ইন্ডিয়া বোঝায়, ঠিক আছে, আইএন হচ্ছে ইন্ডিয়ার কান্ট্রি কোড। যেগুলো দিয়ে দিলে এখানে রেট দিলে 10% হবে, ঠিক আছে, বা এখানে 5-10 টাকা দিলেই হবে, এভাবে দিয়ে দিলাম মনে করো। দিয়ে দেওয়ার পরে এখানে তুমি আরও অ্যাড করতে পারো চাইলে, এখানে কিন্তু ইনচার্ট রো করে সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা হয়ে গেল। আচ্ছা দেখি আমরা তাহলে, এখন দেখো এখানে দেখাচ্ছে যে রিডিউস রেট, ঠিক আছে, এখানে তুমি কি ইয়ে করতে পারবা, রিডিউস করতে পারবা। যদি এখানে রিডিউস করতে চাও তাকে এভাবে ইন্টার থ্রো করে রিডিউস করতে পারো, ঠিক আছে। আচ্ছা আগের মতোই জিরো রেটস। আর যদি তোমার এখানে ট্যাক্স না থাকে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে ওরকম তোমার সাধারণ প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ট্যাক্স উল্লেখ করতে হয় না, হ্যাঁ
ওরকম ট্যাক্স সাধারণত ইনক্লুড ট্যাক্স এই সেই লোকাল এর ক্ষেত্রে বেশি উল্লেখ করে না এইভাবে। আর যেগুলো হচ্ছে করতেছে বিজনেস ক্ষেত্রে কমার্স ব্যবহারে করছে সেক্ষেত্রে অ্যাড করে। এর বিষয়ে তুমি এখানেও জিও রেটটা উল্লেখ করতে পারবে আগের মতোই, ঠিক আছে, প্রায়োরিটি কত এটা। আচ্ছা আমি ট্যাক্স বিষয়টা ইয়ে করলাম, বাকিটা স্কিপ করে গেলাম, ঠিক আছে। আচ্ছা শিপিং তুমি নেক্সট টাইমে অ্যাড করতে পারবা। শিপিং মানে পরিবহন খরচ তুমি কেমন অ্যাড করবা। শিপিং এ আসলাম এখানে, এসব তোমরা এখান থেকে উল্লেখ করতে পারবো, ঠিক আছে। দেখো এ শিপিং জোন ইজ এ জিওগ্রাফিক্যাল রিজিয়ন হোয়ার এ সার্টেন সেট অফ শিপিং মেথড অ্যান্ড রেটস অ্যাপ্লাই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে, দূরে হলে বেশি, কাছে হলে কম। ফর এক্সাম্পল লোকাল জোন, লোকাল পিক আপ, আর ইউএস ডোমেস্টিক জোন ফ্ল্যাট রেট শিপিং, ঠিক আছে। আর ইউরোপ জোন এনি কান্ট্রি ইন ইউরোপ ফ্ল্যাট রেট শিপিং। অ্যাড as many zones as you need. Customers will only see the method available for the address. এখন তুমি দেখাচ্ছে যে মানে যে যে অ্যাড্রেস তুমি শিপিং করবা তোমার একটা জোন উল্লেখ করতে হবে যে কোন ক্ষেত্রে কোনে হবে। লোকাল ক্ষেত্রে লোকাল পিক আপ, আর অন্যান্য দেশের ক্ষেত্রে এখানে ফ্ল্যাট রেট প্রযোজ্য হবে। তো তো ফ্ল্যাট রেট জিনিসটা বুঝো, হোয়াট ইজ, তুমি এখানে সার্চ করো যে হোয়াট ইজ ফ্ল্যাট রেট। এখানে তুমি গুগলে সার্চ করো যে হোয়াট ইজ ফ্ল্যাট রেট শিপিং, এখানে এখানে সার্চ করে দিলাম, তাহলে তুমি দেখতে পাবো এখানে। তো ফ্ল্যাট রেট শিপিং মিন্স দ্য প্রাইস অফ শিপিং ইজ নট কানেক্টেড টু দ্য ওয়েট, বুঝলি, মানে ওজনের সাথে সম্পর্ক নাই, কানেক্টেড না, ঠিক আছে। শিপিং ক্ষেত্রে ফ্ল্যাট রেট হচ্ছে যে এই ওজনের সাথে সম্পর্ক নাই, শেপস অর সাইজ অফ দ্য শিপ আইটেম, হেজ দেম ফ্ল্যাট রেট। ইট বেস অন হাউ মাচ ইউ ক্যান স্টাফ ইনটু দ্য, ঠিক আছে, ইকোনমিক্স বিজনেস শিপ প্রোডাক্ট অ্যাজ এ ফ্ল্যাট রেট বাই ফলোইং স্টেপ। আচ্ছা বিষয়টা হচ্ছে যে এখানে বলতেছে ওজনের সাথে সম্পর্ক নাই, তুমি কি পরিমাণ প্রোডাক্ট নিয়েছো, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে, এরকম কিছু কিছু ফ্ল্যাট রেট দ্বারা। আর একটু স্টাডি করা ভালো বুঝতে পারবা। এখানে যদি অ্যাড করতে চাই, এখানে ধরো যেটা লোকেশন নট কভার্ড বাই ইওর জোনস, এখানে তুমি অ্যাড শিপিং এরিয়া ক্লিক করে দিলা, যতই চ্যাট করতে পারবা তুমি শিপিং জোন। এখানে দেখাচ্ছি কি করতে হবে, আমাদের জোন নেম দিতে হবে, ঠিক আছে, জোন রিজিয়ন দিতে হবে। আচ্ছা এখানে দেখো, এখানে তোমার লিখতে হবে, আর এখানে জোন কোন অঞ্চলে, এটা দেখো দেখাচ্ছে এখানে আফ্রিকা, আলজেরিয়ার অনেক দেশ দেখাচ্ছে, ঠিক আছে, এইভাবে ভিন্ন ভিন্ন অঞ্চল দেখাচ্ছে এইভাবে, হ্যাঁ। আচ্ছা তারপরে শিপিং মেথড, এখানে এখানে ক্লিক করে অ্যাড করতে পারবা যে তুমি ফ্ল্যাট রেট দিবা না ফ্রি শিপিং দিবা, লোকাল পিক আপ, হ্যাঁ। তো একটা নির্দিষ্ট একটা রেট যেটা তুমি এখানে দিয়ে দিলা, হ্যাঁ, যে সব ফ্ল্যাট রেট হচ্ছে সমান 41, ঠিক আছে, এটা কম বেশি হবে না। তো ভাগ সহজ, খুব সহজে তোমাদের বুঝিয়ে দিই। ফ্ল্যাট রেট মানে হচ্ছে এটা তোমার শিপিং কস্টটা হচ্ছে একই রকম থাকবে, হ্যাঁ। অনেক ধরন আছে ফ্ল্যাট রেটে, তবে একটা সহজ একটা বিষয় তুমি বুঝবে যে এখানে ফ্ল্যাট রেটটা হচ্ছে যে সব ক্ষেত্রে সমান থাকবে, প্লেন। ফ্ল্যাট মানে কি বুঝি আমরা, বুঝো ভালো করে। আমরা বলি যে একটা ফ্ল্যাটে আছে, ফ্ল্যাট মানে সমান লেভেল, হ্যাঁ, মানে তুমি শিপিং কস্ট সব জায়গার ক্ষেত্রে একই রকম শিপিং কস্ট হয়, ফ্ল্যাট রেট থাকবে। তুমি যদি ফ্রি শিপিং দাও তাহলে তোমার পরিবহন খরচ নেবে না, তুমি নেবা না। আর লোকাল পিক আপ দিলে তখন দেখা যাচ্ছে শুধুমাত্র লোকালি তুমি শিপ করো, এগুলো বুঝতে হবে, ঠিক আছে। এখানে ফ্রি শিপিং অ্যাড করে এখানে অ্যাডে ক্লিক করতে হবে, আর ফ্ল্যাট রেট দিলে ফ্ল্যাট রেট অ্যাড মেথডে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাড মেথড করে দিলা যে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট এখানে চালু হয়ে গেল, ঠিক আছে। এরপর তুমি এখানে হয়তো লিখে দিলা এখানে যে জোন নেম, এতে বাংলাদেশ দিলাম, BNGLA বাংলাদেশ দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে বাংলাদেশ অনেকগুলো অঞ্চল আছে না, রাজশাহী, ঢাকা, এরকম দিয়ে দিলাম যে জোন রিজিয়ন বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ দিলাম। এবার তুমি অনেকগুলো উল্লেখ করতে পারো কিন্তু, ঠিক আছে। তারপর তুমি এখানে আবার ক্লিক করে দিলাম, এই তো এখানে রাজশাহী দিলা, রাঙ্গামাটি দিলা, তারপরে রাজশাহী, এই যে রংপুর দিলা, হ্যাঁ, এরকম অনেকগুলো উল্লেখ করতে পারবা, ঢাকা দিলা, কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে,
জামালপুর, অনেকগুলো আছে, বাংলাদেশ চিটাগং আছে, বুঝলি? তুমি এক করে কোন কোন অঞ্চল তোমার হবে এটা উল্লেখ করে দিলাম। কুমিল্লাতে দিলাম, কক্সবাজার দিলাম, এ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার দিলাম, এরকম মনে কয়েকটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এবার তুমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। আচ্ছা, শিপিং অপশনস, এখন দেখো এনাবল দ্য শিপিং ক্যালকুলেটর অর্থাৎ চার্ট, মানে ক্যালকুলেটর থাকবে কিনা ওখানে অটোমেটিক দেখবে যেখানে ক্যালকুলেটর থাকে। ঠিক আছে, খরচ অটোমেটিকলি অ্যাড কম বেশি হয় ডাইনামিক্যালি, সেই কম বেশি হবে কিনা এটা ঠিক আছে, হাইড করতে পারবো এখানে গিয়ে। সিকিম ডেস্টিনেশন ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, যে বিলিং অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেসে বিল যাবে সেই অ্যাড্রেসে এখানে উল্লেখ থাকবে। এখানে ক্লায়েন্ট থেকে ওই অ্যাড্রেস দিবে, বুঝলি? কাস্টমার প্রোডাক্ট কেনার সময় ওই অ্যাড্রেস দিবে, ওই অ্যাড্রেসে ইয়ে হবে। ডিবাগ মোড, enable shipping debug mode to show missing shipping zone and try to pass shipping red cache। মানে বিষয়টা হচ্ছে এখানে যদি ক্লিক করে রাখো তাহলে মানে দুটো জায়গা তোমার ম্যাচ করে দেখবে এটা, হ্যাঁ, যে ঠিক আছে কিনা। এই হলো বিষয়। শিপিং ক্লাসেস, এখানে চাইলে আমরা শিপিং ক্লাস অ্যাড করতে পারবো। ঠিক আছে, যে একটা প্রোডাক্ট কাউন্ট, ডিসক্রিপশন, এরিয়া সেট করতে অ্যাড, এখানে ক্লিক করলে চলে আসবে যে এখানে তোমার একটা ক্লাস অ্যাড করলা শিপিং ক্লাস, যে শিপিং ক্লাস এটা, আবার একটা স্ল্যাক থাকবে, স্ল্যাক মানে হচ্ছে ইউআরএল, এখানে যেটা শো করছে, ঠিক আছে, সেই ইউআরএল হিসেবে কি শো করবে, ডিসক্রিপশন ফর ইউর রেফারেন্স, ঠিক আছে, প্রোডাক্ট কাউন্ট কীভাবে করবে এটা তোমার অ্যাড না করলে সমস্যা নেই, হ্যাঁ, এখানে সেভ করতে হবে অ্যাড করে। তো আমাদের শিপিং এখানে জেনারেল শিপিং সব শেষ। পেমেন্টটা হচ্ছে যে এরকম যে তুমি কিসে পেমেন্ট নিবা, হ্যাঁ, দেখো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এটা হতে পারে, তুমি ওকে করে দিলে, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, তারপরে যে চেক পেমেন্ট, চেকের মাধ্যমে পেমেন্ট নিবা, ক্যাশ অন ডেলিভারি বা পেপ্যালের মাধ্যমে নিবা। অনেকগুলো সিস্টেম আছে তোমার এখানে, মানে মাস্টার কার্ডের মাধ্যমে তুমি যে কেউ পে করতে পারবে, না হাতে হাতে পে করতে পারবে, না চেকের মাধ্যমে পে করতে পারবে। ঠিক আছে, তুমি এখানে 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 ক্লিক করলে চালু হয়ে গেল, এসব বন্ধ হয়ে আছে কিন্তু। ঠিক আছে, এখানে ক্যাশ অন ডেলিভারি, এখানে হ্যাঁ তুমি যে কোনোটা করতে পারো, যেখানে ক্যাশ অন ডেলিভারি মানে চেক পেমেন্ট, আমি চেকের পেমেন্টটা বন্ধ করে দিলাম, চেকের মাধ্যমে পেমেন্ট নিব না। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারবে, ক্যাশ অন ডেলিভারি করতে পারবে, আর পেপ্যালের মাধ্যমে করতে পারবে। ঠিক আছে, এখানে ঠিক করে দিলাম। এখন তোমার এখানে সেট আপ করতে হবে, সেট আপ লেখা আছে না, এখানে সেট আপ করতে হবে। যে আমি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে তোমার অ্যাকাউন্ট নাম্বার এসেই দিলাম, বুঝলি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এখন দেখো এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো দ্য পেমেন্ট ইন পার্সন ইন, এখানে মোর কমন অ্যাজ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার চাপ, এনেবল ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার ডিসক্রিপশন থাকবে যে মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি অন আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ ইউজ ইউর অর্ডার আইডি অ্যাজ দ্য পেমেন্ট রেফারেন্স। মানে যখন কেউ অর্ডার করবে কোনো একটা প্রোডাক্ট, ওই আইডি থাকবে, ওই আইডি ব্যবহার করে তাকে ওই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকবে, সেখানে পে করতে হবে। ইউর অর্ডার উইল নট বি শিফট আনটিল দ্য ফান্ডস হ্যাভ ক্লিয়ার ইন অ্যাকাউন্ট, যখন তোমার অ্যাকাউন্ট থেকে ক্লিয়ার হবে, হ্যাঁ, অর্ডার আইডি ব্যবহার করে, তখন তার এখানে শিপ হবে, মানে পরিবহন হবে এটা। ইন ইনস্ট্রাকশন, সেখানে কিছু বর্ণনা দিতে পারো, হ্যাঁ, তাকে যে মানে নিয়ম নীতিটা কি কি নিয়মে করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলস, তোমার এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ব্যাংক নেম দিতে হবে, শর্ট কোড এখানে এগুলি উল্লেখ করতে হবে। ব্যাংকে থাকে তোমার যে অ্যাকাউন্ট নাম্বার থাকে, সে অ্যাকাউন্টের নেম দিতে হবে। ধর আমি এখানে দিলাম এমডি সোহেল, এমডি সোহেল রানা, এই নামে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, নাম দিতে হবে কার নামে আছে অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট নাম্বার কত, ধর এরকম একটা নাম্বার দিয়ে দিলাম আমি, ধর এরকম একটা নাম্বার আছে। ঠিক আছে, ব্যাংক নেম ধর এখানে দিলাম ডাচ বাংলা ব্যাংক, বাংলা ব্যাংক। ঠিক আছে, এখানে বাংলা কিন্তু ব্যাংকের শর্টকট থাকে, হ্যাঁ, এই শর্টকট এগুলো সব অ্যাড করতে হবে, এবং সবগুলো অ্যাড করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবা। আরও এখানে অ্যাড করতে পারবা, ঠিক আছে, যত ইচ্ছা। তাহলে এখানে হয়ে গেল। এখন যদি এখানে আসি আবার পেমেন্টে,
তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে। ওই যে ব্যাকে আসলে হবে, এখানে ব্যাকে আসি। আচ্ছা, আর একটু ব্যাকে আসলাম। এই দেখো ব্যাংকটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। ও আচ্ছা, এখানে আমি সেভ চেঞ্জ করি নাই, এটা আমার ভুল হয়ে গেছে। এখানে সেভ চেঞ্জ করেছিলাম না, এই জন্য সবগুলো ইয়ে হয়ে গেছে। তাহলে এখানে ক্লিক করে দিলাম। তারপরে এই যে ক্যাশ অন ডেলিভারি, আর হচ্ছে পেপ্যাল পেমেন্ট। যদি অন্য কোনো পেমেন্ট অ্যাড করতে চাও সেটা করতে পারো, ঠিক। বিকাশ যদি অ্যাড করতে, বিকাশ অ্যাড সিস্টেম শিখিয়ে দিই পরবর্তী। যদি বিকাশে পেমেন্ট নিবা সেটা করতে পারবা, জাস্ট ওই পেমেন্টটা অ্যাড করতে হবে। ওরা প্লাগ ইন আছে, হ্যাঁ। এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। আচ্ছা, তারপরে এটা থাক, সমস্যা নেই, এগুলো থাক, ঠিক আছে। আচ্ছা, এটা চালু করে দিলাম, এবার সেভ করে দেবো। এগুলো সেট করতে হবে, ক্যাশ ইন ডেলিভারি পেমেন্ট, এগুলো ম্যানেজ ম্যানেজ ক্লিক করে সেট আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের আরও অ্যাকাউন্ট প্রাইভেসি, ইমেল এগুলো আছে, আর এগুলো আমরা সামনের দিনে দেখবো, ঠিক আছে। এল বিষয়। আর আমরা নতুন প্লাগইন অ্যাড করেও দেখবো এটা। চলো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে দেখি এটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে। দেখি আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্ট জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, সামনে আর এগুলো বেশি, অত বেশি সময় লাগবে না, এগুলো তো বেশি সেটিং নেই, হ্যাঁ। সামনে এগুলো একটু দেখিয়ে জাস্ট কিছুক্ষণ দেখলে হয়ে যাবে। আর একটা একটা প্রোডাক্ট অ্যাড করে আজকে দেখে আজকে শেষ করে দিই। আচ্ছা, যে অল প্রোডাক্ট আছে এখানে ক্লিক করে দিলাম। আমাদের কোনো প্রোডাক্ট নাই, দেখো নো প্রোডাক্ট ফাউন্ড, ঠিক আছে। তুমি এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করে অ্যাড করতে পারবা, এখানে অ্যাড করতে পারবা। আমি অ্যাড নিউ ক্লিক করলাম, এখানে পটাপট দুই একটা প্রোডাক্ট অ্যাড করে। আচ্ছা, এখানে একটা প্রোডাক্টের নাম দিলাম, মনে করো এখানে নাম দিলাম হচ্ছে, মনে করো টি শার্ট, প্রোডাক্টের নাম, ঠিক আছে, টি শার্ট। একটা বর্ণনা দিতে পারি, ধরো এই লেখাগুলো দিলাম এমনিতে, টি শার্টের বর্ণনা, এই বর্ণনা দিলাম মনে করো টি শার্টের, ঠিক আছে। এখন দেখো এখানে অনেক ক্যাটাগরি থাকবে, আমি ক্যাটাগরি ক্রিয়েট করলাম না এখন আপাতত, হ্যাঁ। আচ্ছা, করি, সমস্যা নেই। এখানে লিখলাম ড্রেস, ড্রেস নামের একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ড্রেস এখানে টিক্স করে দিলাম, ঠিক আছে, ড্রেস ক্যাটাগরি এটা টি শার্ট। আচ্ছা, এখানে গেলাম, এটা মনে করে দিয়ে দিলাম। এখন দেখে এসো কি প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট, এ ভার্চুয়াল ডাউনলোড প্রোডাক্ট কিনা, তাহলে এখানে টিক্স দেওয়া লাগতো। অর্থাৎ ওই যে বললাম সফটওয়্যার, ইবুক এগুলো হলে এখানে ভার্চুয়াল ডাউনলোড প্রোডাক্ট ক্লিক করা লাগতো। রেগুলার প্রাইস মানে প্রোডাক্টের রেগুলার প্রাইস কত, আমি ধরলাম এখানে এই প্রোডাক্টের এই রেগুলার প্রাইস হচ্ছে, শার্টের দাম হচ্ছে 1500 টাকা, 1500 টাকা দাম। আর সেল প্রাইস কত, তুমি কত কমে বিক্রি করবা, ধরো এই সেল প্রাইস হচ্ছে যে 1352 টাকা, ঠিক আছে। ট্যাক্স অ্যাড হবে কিনা, ঠিক আছে, নো ট্যাক্স আমি অ্যাড করলাম না। ট্যাক্স ক্লাস স্ট্যান্ডার্ড এর দরকার নেই এগুলো, ঠিক আছে। নন যেহেতু দিয়েছি কিনা সমস্যা নেই। এখন দেখো এই প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশান, শর্ট ডিসক্রিপশানে কী থাকবে, ধরো এটা আমি এই পর্যন্ত দিলাম, এটা শর্ট ডিসক্রিপশান প্রোডাক্টের, এটা এখানে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর এখানে দেখো নিচে এসো, এই পর্যন্ত হয়ে গেল। এখন এখানে এসো ট্যাগ অ্যাড করবো কিনা, ট্যাগ অ্যাড করতে পারি এইভাবে, ধরো শার্ট, এই সাইজের শার্ট একটা ট্যাগ অ্যাড করলাম, কমা দেবে একটা, ঠিক আছে। কমা দেওয়ার পরে
আচ্ছা, এবার কমা দিলাম, কমা দিয়ে দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এখানে স্পেস দিলাম, তারপর লিখলাম ড্রেস, হ্যাঁ, কমা দিলাম, এখানে লিখলাম নিউ ড্রেস এরকম লিখে দিলাম, ঠিক আছে? এবার অ্যাডে ক্লিক করলাম, এটাকে অ্যাড হয়ে গেছে, শার্ট ড্রেসের ট্যাগ আর কি, ঠিক আছে? এই নামে সার্চ করলে অনলাইনে তোর প্রোডাক্ট শো করবে। এবার প্রোডাক্ট ইমেজ অ্যাড করবো, আমি শার্টের ইমেজ অ্যাড করবো, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ধর শার্টের একটা ইমেজ অ্যাড করে দেবো, এরকম শার্টগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে? মনে করি এইটা, আচ্ছা, এখানে রাইট ক্লিক করলাম, ভিউ ইমেজ, এখানে সেভ অ্যাজ করলাম, এখানে ডেস্কটপে গিয়ে সেভ করে দিলাম, এই ইমেজটা ধর আমি অ্যাড করে দেবো, হ্যাঁ, সরি, এখানে আসলাম, আচ্ছা, এখানে আপলোড করলাম, আপলোড ইমেজ ডেস্কটপ, এইটা ছিল, আচ্ছা, সেট প্রোডাক্টে ক্লিক করলাম, এই দেখে চলে আসছে এখানে, ঠিক আছে? এই যে শার্টের ছবি চলে আসছে এখানে, দেখছো কি? যদি গ্যালারি অ্যাড করতে চাও প্রোডাক্ট গ্যালারি, তাহলে অনেকগুলো শো করবে, ঠিক আছে? ধর এখান থেকে আর যদি ভিন্ন ভিন্ন ইয়ে থাকে, আরও একটা শার্টের এখানে ডিজাইন, ধর এই শার্টটা মনে করো, হ্যাঁ, ওই শার্টের একটা প্রকারভেদ এরকম, এখানে এটা সেভ করলাম, এটা হবে না, এটা ইমেজটা ভালো না, আর থাক, সমস্যা নেই, আমি অন্য কিছু ইমেজ অ্যাড করে দিই, ঠিক আছে? যেটা এখানেই আছে, তোমরা অ্যাড করে নিও এমনিতে, ঠিক আছে? এখানে অন্য ছবি অ্যাড করে দেবে, শার্টের জায়গায় তোমরা শার্টের ছবি অ্যাড করে নিও, মিডিয়া লাইব্রেরি যে ছবি আছে এরকম 2-3টে ছবি অ্যাড করে দিই। আচ্ছা, মনে করো এই ট্যাগটা, হ্যাঁ, এই ট্যাগটা, এই কন্ট্রোল চেপে ধরবা, ঠিক আছে? এই যে কন্ট্রোল চেপে দিয়ে ক্লিক করবা, এই ট্যাগটা একটা এই তিনটা মনে করো গ্যালারি ইমেজ শো করবে নিচ থেকে, হ্যাঁ, ক্লিক করে দিলাম, শার্টের জায়গায় 3টে জিনিস শো করবে, এটা এই হলো বিষয়। তাহলে আমার সবগুলো মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? এবার আমি এটা পোস্ট করে দেবো, পাবলিশ করে দিলাম। আচ্ছা, তোমাদের এটা দেখিয়ে ক্লাস শেষ করে দেবো, যেহেতু প্রায় 9টা বাজতে গেল, আর আজকে আমাদের একটু দেরিতে শুরু করা হয়ে গেছে, আধা ঘন্টা দেরিতে, হ্যাঁ, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। আমার সামনের দিনে ঠিক সময় 8:30টার সময় শুরু করবো, 8:30টার সময় শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, পাবলিশড হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা একটু দেখি আমাদের কেমন দেখাচ্ছে এটা কেটে দিলাম, এই যেখানে গিয়ে এখানে এখানে ধরবা, কোনো উপর দিকে ধর ভিজিট স্টোর, এখানে ক্লিক করবা, এই দেখো চলে আসছে, দেখো এই যে সেল শার্টের ছবি চলে আসছে, এবং টি শার্ট এই যে 1352 টাকা কেটে দেওয়া আছে, অ্যাড টু কার্ট, ঠিক আছে? এখন এখানে তুমি ক্লিক করলে কি হবে, অ্যাড টু কার্টে ক্লিক করলে, এখানে কার্টে ক্লিক করলাম, শার্টটা কিনবে, এই যে এভাবে অনেকগুলো শো করবে যতগুলো তুমি অ্যাড করো, ভিউ কার্টে ক্লিক করলাম, ঠিক আছে? এই চলে আসছে ভিউ কার্টে, অ্যাড টু কুপন অ্যাড করতে পারবা, ঠিক আছে? আমি কুপন অ্যাড করলাম না, এখানে এই যে একটা লেখা আছে কার্ট টোটাল, সাবটোটাল কত, 1352 টাকা, শিপিং এখানে অ্যাড করি নাই, ঠিক আছে? টোটাল এই যে এটা প্রসিড টু চেক আউট, এখানে ক্লিক করলাম কেনার জন্য, ঠিক আছে? এবার দেখো, এই দেখুন চেক আউট করা যদি করতে হবে, দেখুন যে ব্যক্তি আমি কিনবে প্রোডাক্ট, তার ফার্স্ট নেম লাস্ট নেম, তার কোম্পানি নেম থাকলে দিবেন না দিবেন, তার কোন এলাকায়, তার বাংলাদেশি কোনো তাহলে বাংলাদেশি লিখতে হবে এখানে, ঠিক আছে? তারপর তার সিটি, তার হচ্ছে যে কান্ট্রি, যে পোস্ট কোড, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? এই সবগুলো উল্লেখ করতে হবে, উল্লেখ সেখানে দেখতে হবে, ইওর অর্ডার মানে কোন অর্ডার করেছি, 1352 একটা শার্ট অর্ডার করেছি, একটা শার্ট, ঠিক আছে? এত টাকা, এখানে দেখে সব অ্যাড করার পরে কিসের মধ্যে সে পে করবে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার না ক্যাশ অন ডেলিভারি, এখানে আরেকটা অপশন অ্যাড করা হয় নাই, মাস্টার কার্ডের মাধ্যমে সামনে করে দেখিয়ে দেবো, ঠিক আছে? সব কিছু তথ্য পূরণ করার পরে, ঠিক আছে, তখন কী করবে, এখানে প্লেস অর্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, ওই যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসে অর্ডার চলে যাবে, এবং এখানেও শো করবে, এখানে যে লেখা আছে, এখানে অপশন আছে, হ্যাঁ, এই যে অর্ডার, যে অর্ডার করলে অর্ডারে গিয়ে শো করবে, ঠিক আছে?
পুরোটাই তো কালকে অর্ডার করেছি কিনা সবগুলো স্টেপ বাই স্টেপ যতগুলো অর্ডার এখানে শো করবে। তুমি ওখান থেকে পড়ার অনেকগুলো সিস্টেম আছে, তুমি দেখিয়ে দিবে এটা, হ্যাঁ, যে অর্ডার, কাস্টম, কুপন এগুলো তুমি দেখিয়ে দিবে। ওকে, তো এইভাবে আমরা যত প্রোডাক্ট অ্যাড করবো সবগুলো প্রোডাক্ট এখানে স্টোরে শো করবে। বুঝলা কি? এলে বিষয়। হ্যাঁ, সেটাও করা যাবে, অন্য ওয়েবসাইট থেকেও শুধু লিঙ্ক অ্যাড করে প্রোডাক্ট সেল করা যাবে। এলে বিষয়। তো আমরা হচ্ছে যে আরেকটু বাকি আছে, ঠিক আছে, আমাদের এই যে ই কমার্স প্লাগইনের সামনের দিন আমরা এটা দেখে ই কমার্স প্লাগইন শেষ করে দেব। পাশাপাশি আমরা দেখাচ্ছি যে তোমরা নিজেরা হচ্ছে যে এই সবগুলো অপশন দেখবা ই কমার্স প্লাগইনে যেভাবে আমি দেখালাম, হ্যাঁ, ইনস্টল করে নিজেরা অপশনগুলো দেখবা। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রেও এগুলো মানে ব্যবহার করতে পারবা। এগুলো জানতে হবে, যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে চায় তাহলে এগুলো জানতে হবে, এর বিষয়। তো তোমরা হচ্ছে নিজেরাই সবগুলো দেখবো অপশনগুলো, হ্যাঁ, ই কমার্স প্লাগইন অ্যাড করে, এই হলো বিষয়। দেখাচ্ছে তোমাদের এই সিস্টেম আসবে কিন্তু, হ্যাঁ, স্টোরের এই বিষয়গুলো এই সিস্টেম আসবে, তুমি আস্তে আস্তে সেট আপ করতে পারো সব প্রোডাক্ট টাইপ এসে, হ্যাঁ, এই হলো বিষয়। তো আজকে তাহলে তোমাদের আর তোমার এই থিমটা কি করবা, সবাই ইনস্টল করবা, ইনস্টল করে নিজের চেষ্টা করো ছবিগুলো চেঞ্জ করে কাস্টমাইজে ক্লিক করলে, এখানে কাস্টমাইজে ক্লিক করলে সবগুলো অপশন আসবে এখানে, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে যে সবগুলো সেমের ইয়েতে অ্যাড করার চেষ্টা করবা, ঠিক আছে। তোমরা হচ্ছে যে আজকে যে দেখালাম ই কমার্স প্লাগইন ইনস্টল করে যে অপশনগুলো দেখালাম সবগুলো পরিচিত হবা। আর এই থিমটা ইনস্টল করে কাস্টমাইজে ক্লিক করলে এখান থেকে সবগুলো অপশন দেখতে পাবা তোমরা এখানে বাম দিকে একটা একটা অপশন ঢুকবা। আর হচ্ছে যে এই যে এখানে দেখো, এখানে এই যে হোম পেজ সেটিং, সাইট আইডেন্টিটি, এই সবগুলো অপশন ঢুকলে তুমি দেখতে পাবা সবগুলো কিভাবে তুমি এই ছবি টবি চেঞ্জ করবে, এসে চেঞ্জ করবে, ঠিক আছে। তাহলে এই থিমের সব কিছু এগুলো চেষ্টা করো চেঞ্জ করার, আর আমি তো দেখিয়ে দিবই এমনিতেই, হ্যাঁ। আজকে সময় হলো না, সারাদিন তাহলে আমরা এটা শেষ করবো ই কমার্স প্লাগইনটা। আর এই থিম আস্তে আস্তে দেখিয়ে দিব, তোমরা আস্তে আস্তে করা শুরু করবো, সময় নেই, সময় তাড়াহুড়ো নেই। আর পাশাপাশি দেখাচ্ছে যে তারপর 11টার প্লাগইনটা হয়ে গেলেই আমরা মেইন যে অ্যাডভান্স লেভেলের থিম ডেভেলপমেন্ট, যে তোমার নিজেরা এরকম থিম তৈরি করতে পারো, প্লাগইন তৈরি করতে পারো, এই জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ শিখবো আমরা, মাইস্কুয়েল শিখবো, তারপর ওয়ার্ডপ্রেস কোডিংয়ের মাধ্যমে আমরা থিম প্লাগইন তৈরি করবো ইনশাল্লাহ। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।